সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শাহীন, সহকারী শিক্ষক, জহিরিয়া উচ্চ বিদ্যালয়। আমি গত ক্লাসে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনা করেছিলাম যে পর্যায় সারণীতে কিভাবে মৌলের অবস্থান নির্ণয় করতে হয়। আশা করি তোমরা সেই ক্লাসটা বুঝেছ এবং তোমাদের কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, সেগুলো অবশ্যই তোমরা সুন্দর করে করেছ। আজকে এই চতুর্থ অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আজকে আমি এই চতুর্থ অধ্যায়ের কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব আমরা একটু দেখে নিই। পর্যায় সারণীর মূল ভিত্তি কি, হাইড্রোজেন ও হিলিয়াম এর অবস্থান, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম পয়েন্টগুলো হচ্ছে দাতব ধর্ম, অদাতব ধর্ম, পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। এই বিষয়গুলো তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। চলে আবার আমরা জানি পর্যায় সারণীর মূল ভিত্তি কি। আমরা গত ক্লাসে দেখেছি ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে মৌলের অবস্থান পর্যায় সারণীতে আমরা নির্ণয় করতে পেরেছি। দেখো, এখানে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস, যেমন সোডিয়াম, তার 80 ইলেকট্রন আছে 11টা। আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখি। 1s 2s 2p 3s। দেখো, এখানে আমি একটি ইলেকট্রন বিন্যাস করেছি। এখানে আমরা ইলেকট্রনের বিন্যাসের মাধ্যমে এই সোডিয়াম মৌলটির পর্যায় সারণীর অবস্থান নির্ণয় করেছি। 3 নম্বর পর্যায়ে 1 নম্বর গ্রুপের মৌল ছিল। তাহলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে পেরেছি। এবার দেখো যে সর্বশেষ শক্তি স্তরে যদি একই ধরনের ইলেকট্রন বিন্যাস, একই ধরনের ইলেকট্রন থাকে, অর্থাৎ দেখো যে 1 নম্বর গ্রুপের মৌল সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, এই সোডিয়ামের একটা ইলেকট্রন, পটাশিয়ামের একটা ইলেকট্রন, এই জন্য এদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আবার দেখো, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন, অ্যালুমিনিয়াম সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন। এই জন্য ভিন্ন ভিন্ন ইলেকট্রন থাকার কারণে তাদেরকে ভিন্ন ভিন্ন গ্রুপে স্থান দেওয়া হয়েছে। আবার দেখো যে সর্বশেষ শক্তি স্তরে যে সোডিয়ামের একটা ইলেকট্রন আছে, সে সহজে গিয়ে ত্যাগ করে ধনাত্মক আয়নের প্রবণতা দেখায়। আবার দেখো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নের প্রবণতা দেখায়। তাহলে আমরা এখানে কি দেখলাম, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে মৌলের অবস্থান এবং ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এবং ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা, এগুলো আমরা দেখতে পেলাম। তাহলে আমরা এখান থেকে কি সিদ্ধান্ত নিতে পারি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এবার আসুন হাইড্রোজেন এবং হিলিয়ামের অবস্থান নিয়ে আমরা একটু আলোচনা করি। হাইড্রোজেন একটা অধাতু, হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। হাইড্রোজেন অধাতু হওয়া সত্ত্বেও একে 1 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। কেন স্থান দেওয়া হয়েছে আমরা এই সম্পর্কে একটু জানি। হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনটা ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। এবার দেখো, 1 নং গ্রুপের
প্রত্যেকের প্রধান শক্তি স্তরে অর্থাৎ শেষ শক্তি স্তরে একটি করে ইলেকট্রন বিদ্যমান আছে, এরা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। আবার দেখো 17 নম্বর গ্রুপের মৌল যেমন ক্লোরিন, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। হাইড্রোজেনও একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। তো দেখা যাচ্ছে হাইড্রোজেন মৌলটি 17 নম্বর গ্রুপের ধর্ম মেনে চলে, আবার 1 নম্বর গ্রুপের ধর্ম মেনে চলে। এই দুটো ধর্ম কম্পেয়ার করলে দেখা যায় হাইড্রোজেন 1 নম্বর গ্রুপের মৌলের ধর্মের সাথে বেশি মিলে যায়, এই জন্য হাইড্রোজেনকে গ্রুপ 1 এ স্থান দেওয়া হয়েছে। এবার আসো হিলিয়ামের অবস্থান। আমরা যদি হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি, আমরা জানি হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা 2 এবং এখানে একটা শক্তি স্তর আছে এবং একটা শক্তি স্তরের প্রথম শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে এবং 2টি ইলেকট্রন দ্বারাই পূর্ণ আছে। আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে আসো, এর সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টা। এই দৃষ্টিকোণ থেকে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল 2 নম্বর গ্রুপে, কিন্তু তাকে স্থান দেওয়া হয়েছে 18 নম্বর গ্রুপে। কেননা এখানে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকতে পারে এবং 2টি ইলেকট্রন দ্বারা একবার পরিপূর্ণ, এই জন্য সে ইলেকট্রন গ্রহণও করতে পারে না, ত্যাগও করতে পারে না, এমনকি তারা নিজের মধ্যে শেয়ারও করতে পারে না। এবং 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, এগুলোর সাথে কি সে ধর্মের সাথে কি মিলে যায়, এই জন্য হিলিয়ামকে 2 নম্বর গ্রুপে স্থান না দিয়ে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এখন তোমরা আশা করি যে হিলিয়াম এবং হাইড্রোজেন কেন 18 নম্বর গ্রুপে এবং 1 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা মৌলের পর্যাবৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করব। মৌলের পর্যাবৃত্ত ধর্মের প্রথম পয়েন্ট হচ্ছে কি ধাতব ধর্ম। আগে আমরা জেনে নেই ধাতু কি। যে সকল মৌল চকচক করে আঘাত করলে শব্দ করে বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে আমরা বলবো ধাতু। আধুনিক সংজ্ঞা অনুসারে যেসব মৌলের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে আমরা বলবো ধাতু। এই ইলেকট্রন ত্যাগ করার ধর্মকে বলবো আমরা ধাতব ধর্ম। যে সব মৌল সহজ ইলেকট্রন ত্যাগ করতে পারে সে সকল মৌল তাদের ধাতব ধর্ম সবচেয়ে বেশি। যেমন দেখো লিথিয়াম, এর সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। সে সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে পারে। তাহলে এই ক্ষেত্রে দেখো এই যে এখানে আমি একটা পর্যায়ের মৌল ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখিয়েছি। একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে এখানে কিন্তু ধাতব ধর্ম হ্রাস পায়। কেন হ্রাস পায়? এখানে দেখো সোডিয়ামের প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যা 11 এবং সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এই নিউক্লিয়াস কর্তৃক অর্থাৎ এই প্রোটন কর্তৃক এই ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম, এই জন্য কি সহজে সেই ইলেকট্রন ত্যাগ করতে পারে। আবার দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন এবং এই 2টি ইলেকট্রন ত্যাগ করতে গেলে একটু শক্তি বেশি প্রয়োজন হয়, এই জন্যই সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম কম। অর্থাৎ মানে কি একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম হ্রাস পায়। এবার আসো মৌলের পর্যাবৃত্ত ধর্মের 2 নম্বর পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বর পয়েন্ট হচ্ছে অধাতব ধর্ম। অধাতব ধর্ম সম্পর্কে জানতে গেলে আমার জানতে হবে অধাতু কি। যে সকল মৌল চকচক করে না, আঘাত করলে শব্দ করে না, তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয়, তাদেরকে বলে অধাতু। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তাকে বলবো আমরা অধাতু।
অধাতুর ইলেকট্রন গ্রহণের এই ধর্মকে বলা হয় অধাতব ধর্ম। যে সকল মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় সেই সকল মৌলের অধাতব ধর্ম সবচেয়ে বেশি। যেমন দেখো, ক্লোরিন একটি পরমাণু, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। এবার দেখো, একই পর্যায়ের বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাব সেক্ষেত্রে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। অর্থাৎ ডান পাশের মৌলগুলো পর্যায় সারণী, ডান পাশে পর্যায় সারণী, দেখো পর্যায় সারণীর এই ডান পাশের এই মৌলগুলোর ইলেকট্রন গ্রহণের প্রবণতা সবচেয়ে বেশি। এই জন্য এই সকল মৌলগুলোকে আমরা বলবো অধাতু, অর্থাৎ ইলেকট্রন গ্রহণের প্রবণতা তাদের বেশি, এই জন্য এদেরকে বলবো আমরা অধাতু। এবার দেখো, একই পর্যায়ের বাম পাশের মৌলগুলো ধাতু এবং একেবারে ডান পাশের মৌলগুলো, এই মৌলগুলো বলা হয় অধাতু। কিন্তু মাঝের কিছু মৌল আছে যেগুলো ধাতুর মতো আচরণ করে আবার অধাতুর মতো আচরণ করে, সেই সকল মৌলগুলোকে আমরা বলবো অর্ধধাতু বা অপধাতু। আধুনিক সংজ্ঞা অনুযায়ী যে সকল মৌল কোনো কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে আবার কোনো কোনো সময় ইলেকট্রন ত্যাগ করে সেই সকল মৌলকে আমরা বলবো অর্ধধাতু বা অপধাতু। একই পর্যায়ে দেখো, বাম পাশের মৌলগুলো হচ্ছে ধাতু এবং মাঝের মৌলগুলো হচ্ছে অর্ধধাতু বা উপধাতু এবং ডান পাশের মৌলগুলো হচ্ছে অধাতু। মৌলের পর্যাবৃত্ত 3 নম্বর, এখন আমরা 3 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 3 নম্বর পয়েন্টটা কি ছিল? পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ। এখন আমরা এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ মৌলের একটি পর্যাবৃত্ত ধর্ম। একই পর্যায়ের বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাই তখন কি পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। আবার একই গ্রুপের যখন উপর থেকে আমরা নিচের দিকে যাই তখন কি এখানে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ দেখো বৃদ্ধি পায়। এর কারণ কি? এবার আসো আমরা পর্যায় নিয়ে আলোচনা করি যে একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় কেন? এখানে দেখো, আমি একটি ইলেকট্রন বিন্যাস দেখেছি সোডিয়ামের, ম্যাগনেসিয়ামের, অ্যালুমিনিয়ামের, অর্থাৎ এটা 3 নম্বর পর্যায়ের মৌল। এখানে দেখো, সোডিয়ামের ইলেকট্রন আছে মোট 11টা এবং প্রোটন আছে 11টা। তাহলে এখানে প্রোটন যত ইলেকট্রনও তত আছে, কিন্তু সর্বশেষ প্রধান শক্তি স্তরে এখানে আছে একটা ইলেকট্রন। একই পর্যায়ের বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাই এখানে দেখো ইলেকট্রন যুক্ত হয়। এখানে শক্তি স্তর কয়টা? 3টা। ম্যাগনেসিয়ামের শক্তি স্তর কয়টা? 3টা। অ্যালুমিনিয়ামের শক্তি স্তর কয়টা? 3টা। সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? একটা। ম্যাগনেসিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 2টা। অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 3টা। দেখো, এই 3টা মৌলের কিন্তু প্রধান শক্তি স্তর বাড়ে নাই, ইলেকট্রন বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে নিউক্লিয়াসের ভিতরে প্রোটন বৃদ্ধি পেয়েছে। এখন এই অধিক সংখ্যক প্রোটন বৃদ্ধি পাওয়ার কারণে ইলেকট্রনের মধ্যে তাদের মধ্যে কি আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়, ফলে এই কক্ষপথগুলো
নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে। এই জন্যই একই পর্যায়ের বাম দিক থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে কি পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এবার দেখো একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় কেন? এক্ষেত্রে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তি স্তর সংখ্যাও বৃদ্ধি পায়, প্রোটন সংখ্যাও বৃদ্ধি পায়। এখন নিউক্লিয়াসের প্রোটন কর্তৃক এবং এই ইলেকট্রন মধ্যে যে আকর্ষণ, সেই আকর্ষণটা শক্তি স্তর বৃদ্ধি পাওয়ার কারণে কমে যায়, যার পরিপ্রেক্ষিতে এখানে কি হয়, পারমাণবিক আকারটা বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ একই গ্রুপের মৌল উপর থেকে যখন নিচের দিকে যাওয়া হয় তাদের মধ্যে কি পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখানে একটা চিত্র দেখো, এটা গ্রুপ, এটা হলো পর্যায়। তাই উপর দিকে থেকে যখন আমরা নিচের দিকে আসতেছি, প্রথমটা কি ছোট, তারপর আরেকটু বড়, তারপর একটু বড়। অর্থাৎ একই গ্রুপের মৌলের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এবং একই পর্যায়ে দেখো প্রথমটা ছিল বড়, তারপরে ছিল ছোট, তারপর আরো ছোট। অর্থাৎ একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এবার আসো আমরা মৌলের পর্যাবৃত্তের ধর্মের 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 4 নম্বর পয়েন্টটা কি ছিল? আয়নীকরণ শক্তি। এই পয়েন্টটা নিয়ে আমরা এখন আলোচনা করব। গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু হইতে এক মোল ইলেকট্রন অপসারণ হতে যে পরিমাণ শক্তি, এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে বলবো আমরা আয়নীকরণ শক্তি। যেমন দেখো লিথিয়াম, সে একটা ইলেকট্রন ত্যাগ করবে। অর্থাৎ লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, সে সহজে কি ত্যাগ করতে পারে। যে সব মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে সে সকল মৌলের আয়নীকরণ শক্তি কম, আর যে সকল মৌলের ইলেকট্রন ত্যাগ করতে অনেক শক্তির প্রয়োজন হয় সেগুলোর আয়নীকরণ শক্তি বেশি। অর্থাৎ একই পর্যায়ে আমরা ইতিপূর্বে দেখলাম, একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। পারমাণবিক আকার যত ছোট হবে আয়নীকরণ শক্তির মান তত বেশি, আর পারমাণবিক আকার যত বড় হবে তার আয়নীকরণ শক্তির মান কম। এবার আসো আমরা 5 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করব। 5 নম্বর পয়েন্টটা কি ছিল? ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, গ্যাসীয় অবস্থায় কোনো মৌল এক মোল পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করতে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত হতে যে শক্তি নির্গত হয় তাকে আমরা বলবো ইলেকট্রন আসক্তি। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দেখো, যে ক্লোরিন একটি ইলেকট্রন সহজেই গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। অর্থাৎ সে সর্বশেষ শক্তি স্তরে 7টা ইলেকট্রন ছিল, সে একটা সহজে গ্রহণ করতে পারে। অর্থাৎ যে সকল মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদের ইলেকট্রন আসক্তি বেশি, এবং যে সকল মৌল সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে না সেগুলোর ইলেকট্রন আসক্তি কম। অর্থাৎ একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ যে একই পর্যায়ে বাম দিকে আমরা জানি, একই পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার
হ্রাস পায় এবং একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। সুতরাং পারমাণবিক ব্যাসার্ধ যাদের কম থাকবে ইলেকট্রন আসক্তি তত বেশি থাকবে এবং পারমাণবিক ব্যাসার্ধ যাদের বেশি থাকবে ইলেকট্রন আসক্তি তাদের কম থাকবে। এবার আসো আমরা সর্বশেষ পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। 6 নম্বর পয়েন্ট, তড়িৎ ঋণাত্মকতা। দুটি পরমাণু যখন সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অণুতে পরিণত হয়, অণু পরমাণুর পরস্পর ইলেকট্রনগুলো কি করে, দুটো ইলেকট্রন কি করে তাদের নিজেদের মধ্যে আকর্ষণ করে। এই আকর্ষণ করার প্রবণতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এখন দেখো দুইটা আমরা বন্ধন দেখি। এখানে দেখো যে একটা সমযোজী বন্ধন, এটাকে বলা হয় সমযোজী বন্ধন। হাইড্রোজেন এই দুটো ইলেকট্রন তার নিজের দিকে নিয়ে আসতে চায় এবং অক্সিজেন এই ইলেকট্রন তাকে নিজের দিকে নিয়ে আসতে চায়। এই ধরনের যে আচরণ যে সকল যৌগের মধ্যে অণুতে বিদ্যমান থাকে সেগুলোর তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। এই তড়িৎ ঋণাত্মকতা মৌলের পর্যায়বৃত্ত একটি ধর্ম। এই পর্যায়ের ভামের মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বেশি এবং ধানের গুলো আমরা জানি পারমাণবিক ব্যাসার্ধ কম। পারমাণবিক ব্যাসার্ধ কমলে তড়িৎ ঋণাত্মকতা মান বাড়ে এবং পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে তড়িৎ ঋণাত্মকতার মান কমে। আশা করি আমরা যে আজকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে আলোচনা করলাম মোটামুটি তোমরা বুঝতে পেরেছ। তোমাদের পাঠ্য বইয়ের 74 পৃষ্ঠায় খুলে দেখো, এখানে কিছু সংজ্ঞা আছে। এই সংজ্ঞাগুলো আমাদের জ্ঞানমূলকের জন্য অবশ্যই শিখতে হবে। সংজ্ঞাগুলো কি হচ্ছে, প্রথমে হচ্ছে ক্ষার ধাতু। ক্ষার ধাতু কাকে বলে? এখানে দেখো 1 নম্বর গ্রুপে এখানে মোট মৌল আছে 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা। এই 7 টা হাইড্রোজেন বাদে বাকি 6টি মৌলকে বলা হয় ক্ষার ধাতু। এদেরকে ক্ষার ধাতু কেন বলা হয়? এই মৌলগুলোর যে কোনো একটি পানিতে মিশ্রিত করলে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সাথে ক্ষার উৎপন্ন করে, এই জন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এবং এই 1 নম্বর গ্রুপের মৌলগুলো তোমরা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। তোমরা খাতা কলম নিয়ে লিখে নিতে পারো। হাই লি না কে রুবি ছুঁয়ে ফেলেছে। আমি আবার বলতেছি, হাই লি না কে রুবি ছুঁয়ে ফেলেছে। এই ছন্দের মাধ্যমে তোমরা এই 1 নম্বরের গ্রুপের মৌলগুলো মনে রাখতে পারো। এবার আসো মৃদ ক্ষার ধাতু কাকে বলে? এখানে দেখো 2 নম্বর গ্রুপের মধ্যে 6টা মৌল আছে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফ্রন্সিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই 6টা মৌলকে বলা হয় মৃদ ক্ষার ধাতু। এদেরকে মৃদ ক্ষার ধাতু কেন বলা হয়? এরা মাটির সাথে থাকে এবং এরা ক্ষার উৎপন্ন করে বলে এদেরকে মৃদ ক্ষার ধাতু বলা হয়। এবং এই 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে তোমরা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। তোমরা লিখে নিতে পারো, বিরানি, মুগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখো। আমি আবার বলতেছি, বিরানি, মুগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো। তোমরা এই ছন্দের সাথে এই মৌলগুলো মনে রাখতে পারো। অর্থাৎ এই 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃদ ক্ষার ধাতু। এবার আসো মুদ্রা ধাতু কাকে বলে? দেখো এখানে 11 নম্বর একটা গ্রুপ আছে, এখানে 4টা মৌল আছে। এই 4টা মৌলের 3টা মৌলকে বলা হয় মুদ্রা ধাতু। কপার, গোল্ড, কপার, সিলভার, গোল্ড, এই 3টা মৌলকে বলা হয় মুদ্রা ধাতু। এদেরকে মুদ্রা ধাতু কেন বলা হয়? প্রাচীনকালে এই ধাতুগুলো ব্যবহার করে তারা মুদ্রা তৈরি করতেন এবং ব্যবসা বাণিজ্য ও বিনিময়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতেন। এই জন্যই এই 3টা মৌলকে বলা হয় মুদ্রা ধাতু। এরপর আসে দেখো হ্যালোজেন। এই 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন।
হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে কি লবণ উৎপাদনকারী। এর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। এই হ্যালোজেন অর্থাৎ এই 17 নম্বর গ্রুপের মৌলগুলোকে আমরা একটা সাধারণ সংকেত দিয়ে প্রকাশ করে থাকি, সেটা হলো এক্স। এক্স লিখলে আমরা বুঝবো এটা হ্যালোজেন। এই 17 নম্বর গ্রুপের মৌলগুলো তোমরা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারো। খাতা কলমে তোমরা লিখে নাও। ফুল কলি ব্রাঞ্চে আমি অল টাইম। ফুল কলি ব্রাঞ্চে আমি অল টাইম। এবার আসো নিষ্ক্রিয় গ্যাস। 18 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। এখন দেখো, আমরা ইতিপূর্বে ইলেকট্রন বিন্যাস দেখেছি। হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে? 2টি ইলেকট্রন থাকে, এবং সর্বশেষ শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রনই থাকতে পারে। হিলিয়ামের 2টা দ্বারাই থাকে, পূর্ণ থাকে। বাকি যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকে, যা অত্যন্ত সুস্থিত, এবং তারা ইলেকট্রন ত্যাগও করে না, গ্রহণও করে না, এমনকি নিজেদের মধ্যে শেয়ার বা ভাগাভাগিও করে না। এই জন্যই এই 18 নম্বর গ্রুপের মৌলগুলো বলা হয় নিষ্ক্রিয় মৌল। এখন এই মৌলগুলো তুমি কিভাবে মনে রাখবে? ছন্দের মাধ্যমে তুমি মনে রাখতে পারো। হিলিয়াম নিয়ে আর্গন টিপটা যেন রং ঘরে। আশা করি তোমরা এই ছন্দের মধ্যে মৌলগুলো মনে রাখতে পারবে এবং সংজ্ঞাগুলো অবশ্যই ভালোভাবে তোমরা শিখবে। এবার আসো অবস্থান্তর মৌল কাকে বলে। এখানে দেখো 3 নম্বর গ্রুপ থেকে নিয়ে 12 নম্বর গ্রুপের এই প্রত্যেকগুলো মৌলকে বলা হয় অবস্থান্তর মৌল। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল ব্যতিক্রম আছে যেগুলা অবস্থান্তর মৌল নয়। যেমন দেখো 3 নম্বর গ্রুপে আছে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক। এদের কি অবস্থান্তর মৌল বলা হয় না কেন? অনেক সময় প্রশ্ন করতে পারে। তখন আমরা কি উত্তর দেব? স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন? এরকম প্রশ্ন যদি হয় তাহলে আমরা কিভাবে উত্তর দেব? এখন দেখো, স্ক্যান্ডিয়াম এই দুইটা মৌলকে অবস্থান্তর মৌল বলা হয় না কেন? আমরা এখন উত্তরগুলা শিখে নিই। তোমরা খাতা কলম নিয়ে লিখে নিতে পারো। স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক অবস্থান্তর মৌল নয় কেন? আগে আমরা জেনে নিই অবস্থান্তর মৌল কি। যেসব ডি ব্লক মৌল অন্তত একটি আয়ন গঠন করে এবং ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটালে আংশিক পূর্ণ থাকে, তাদেরকে বলে অবস্থান্তর মৌল। আমি আবার বলতেছি, সংজ্ঞাটা তোমরা লিখে নিতে পারো। যেসব ডি ব্লক মৌলে অন্তত একটি আয়ন গঠন করে ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে, তাকে বলে অবস্থান্তর মৌল। এদের বৈশিষ্ট্য কেমন অবস্থান্তর মৌলের? এরা রঙিন যৌগ গঠন করে, এরা জটিল যৌগ গঠন করে, এদের পরিবর্তনশীল যোজনী আছে, এরা প্রভাবক রূপে কাজ করে। এখন দেখো, স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক কেন অবস্থান্তর মৌল নয়? স্ক্যান্ডিয়াম দেখো 3টি ইলেকট্রন ত্যাগ করে এত আয়নে পরিণত হয়, জিঙ্ক 2টি ইলেকট্রন ত্যাগ করে এত আয়নে পরিণত হয়েছে। এখন আমরা এদের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখি। স্ক্যান্ডিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাস দেখলাম, এখানে কোনো ডি অরবিটাল নেই, অর্থাৎ স্ক্যান্ডিয়ামের ডি অরবিটালে কোনো ইলেকট্রন অর্থাৎ এখানে ডি অরবিটালই নেই। আর আমরা জানি ডি অরবিটালের আংশিক যদি পূর্ণ থাকে তাহলে সেটাকে আমরা বলবো অবস্থান্তর মৌল। স্ক্যান্ডিয়ামের আয়নে এখানে কোনো ডি অরবিটাল ইলেকট্রন নেই, সুতরাং এই জন্য স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয়। জিঙ্কের ক্ষেত্রে আসো, এই জিঙ্ক আয়নের ইলেকট্রন বিন্যাস দেখো। আমরা ইতিপূর্বে সংজ্ঞায় বলেছি যে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকবে। দেখো এখানে ডি অরবিটাল কি আংশিক পূর্ণ? অবশ্যই না, ডি অরবিটাল পূর্ণ। সুতরাং এখানে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি, জিঙ্ক আয়নের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটালটা পূর্ণ। এই জন্যই জিঙ্ক এবং স্ক্যান্ডিয়াম
অবস্থান্তরমূলক নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং উত্তরটা তোমরা লিখতে পারবে। এই পর্যন্ত আমরা যা আলোচনা করলাম সেই আলোচনার আলোকে তোমাদেরকে আমি একটি ভারী কাজ দিয়েছি। ভারী কাজটা হচ্ছে তোমাদের 74 পৃষ্ঠায় যে সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে বললাম সেই সংজ্ঞাগুলো অবশ্যই ভালোভাবে শিখবে। আরেকটা দেখো, সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দিয়েছি যে পর্যায় সারণীর একটু খণ্ডিত অংশের চিত্র তোমাকে এখানে উদ্দীপকে আমি উল্লেখ করেছি এবং সেটার আলোকে এখানে 4টি প্রশ্ন করেছি। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা বাসায় লিখবে এবং শিখবে এবং উত্তর লিখতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করব। আজকের মতো এখানে ক্লাস সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।